আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি বরেণ্য সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা। ভাই কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। এটা আমাদের কালচার। হ্যাঁ, আমরা ভালো থাকি মন্দ থাকি সবসময় বলে অভ্যস্ত যে আমরা ভালো আছি। ভাইয়া, আপনার শৈশবটা যার ছায়ায় কেটেছে বা যাদের ছায়ায় কেটেছে, বাবা মার কথা বলছি, সেখানে একজন মানুষ যাকে সারা দেশের মানুষ চিনতেন, এখনো চেনেন, আবু হেনা মোস্তফা কামাল। তিনি আপনার বাবা, তার সান্নিধ্যে আপনার শৈশবটা কেমন ছিল আসলে? আমার বাবার ব্যক্তিত্ব ছিল খুবই প্রখর ব্যক্তিত্ব, এবং আমরা 5 ভাই বোন, তার সামনে খানিকটা জবুথবু থাকতাম, কিন্তু তিনি খুবই অ্যামিকেবল ছিলেন তার ছাত্রছাত্রী বন্ধুবান্ধবদের সঙ্গে। তার আড্ডার মধ্যমণি হয়ে থাকতে তিনি পছন্দ করতেন এবং খুব সাকসেসফুলি আড্ডাকে নিজের নিয়ন্ত্রণেও নিয়ে নিতেন। কিন্তু আমরা তাকে ভয় পেতাম বাঘের মতো। তার একটু অ্যাপ্রিসিয়েশন, একটু প্রশংসার জন্য আমরা উদ্বেল থাকতাম, ভয় পেতাম, কিন্তু তাকে ভালোবাসতাম সেরকম। আনত থাকতাম তিনি কি করছেন, কি বলছেন সেগুলো শুনবার জন্য সবসময় উদ্গ্রীব থাকতাম। বস্তুত আব্বার সঙ্গে আমাদের দিনে 2 বেলা মিনিমাম বসা হতো খাবার টেবিলে, সকালের নাস্তাটা না হলেও দুপুরে এবং রাতে। এবং তখন তার নানান গল্প শুনতাম, সেটা ইউনিভার্সিটির গল্প, যখন ইউনিভার্সিটির শিক্ষকতা করতেন, আবার হয়তো কোনো একটা টিভি প্রোগ্রাম করে এসছেন সেটার গল্প, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন সেখানকার গল্প, বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন সেখানকার গল্প, বা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে যাচ্ছেন, ওই সমস্ত গল্প আমাদের খুব আগ্রহী করত, কারণ এসবের মধ্যে থেকে অনেক বিচিত্র অভিজ্ঞতার নির্যাস পেতাম আর কি। ভাইয়া, আপনি গান শুরু করলেন, আপনার শ্রোতা থাকলেন আবু হেনা মোস্তফা কামালের মতো মানুষ। কারণ প্রত্যেক শিল্পী তো ঘর থেকে গান শুরু করেন বা ছোটবেলায় আশপাশের মানুষজনের শ্রোতা থাকেন। তিনি যখন শ্রোতা, আপনি গাইছেন, এমন একটা পরিবেশের কথা মনে পড়ে কি না আমাদের যদি বলেন? বাবা কিন্তু ঠিক জানতেনই না যে আমি খুব সিরিয়াসলি গান শিখছি, এটা আমার মা ব্যবস্থা করেছিলেন। তো আমার বাসায় একটা স্পুল টেপ রেকর্ডার ছিল, ওইটাতে আমি কিছু গান রেকর্ড করেছিলাম। ওইটা আবার রাজশাহী থেকে আমার বাবার ছাত্র সারওয়ার জাহান, উনি জীবিত নেই, উনিও গান বাজনার মানুষ, ওনার ভাই হচ্ছেন রফিকুল আলম, বরেণ্য সঙ্গীত শিল্পী। সারওয়ার জাহান চিটাগাংয়ে এসছেন, তো উনি আমার ঘরে ঢুকে ওই স্পুলে আমার গাওয়া গান শুনেছেন। শুনে উনি খুব মুগ্ধ হয়ে আমার বাবাকে বললেন যে, স্যার আপনি কি জানেন আপনার ছেলে গান করে, কেমন করে? তো সেটা শুনে আব্বা আমাকে খুব মুখে তো প্রশংসা করতেন না, কিন্তু তার আচরণে বুঝলাম। তারপর উনি বললেন যে, তুমি আর কি কি গাইতে পারো গাও। তো তখন আমি অলরেডি মান্নাদের গাওয়া অনেক গান তুলে ফেলেছি, মানবেন্দ্র মুখার্জির গাওয়া অনেক গান তুলে ফেলেছি, সেগুলো একটার পর একটা গাইছি এবং উনি বিমুগ্ধ হচ্ছেন। কিন্তু এটা হচ্ছে সামনাসামনি শোনা, কিন্তু আব্বার সঙ্গে একটা অন্য গান শোনার স্মৃতি আছে, খুব ইন্টারেস্টিং। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গভীর রাতে উঠে আমি গান করতাম, রাত্রি ধরনের 2টো 3টে, তো চোখ বুজে গান করছি, বিছানার উপরে আমার হারমোনিয়াম। তো হঠাৎ আমি টের পেতাম যে ঘরের মধ্যে অন্য কেউ আছে আর কি। তারপরে খেয়াল করতাম যে পিছনে একটা বেতের সোফা ছিল, ওই আবছায়ার মধ্যে আমার বাবা বসে আছেন, এবং আমি যতক্ষণ গান করছি উনি নিঃশব্দে শুনছেন, গান শেষ করছি উনি উঠে চলে যাচ্ছেন। এরকম অনেক দিন হয়েছে। ভাইয়া, কিন্তু একজন মানুষের কথা হয়তো এসেছে, কিন্তু খুব বিস্তৃত আকারে আসেননি। তিনি আপনার মা, তিনি আবু হেনা মোস্তফা কামাল, তার মতো মানুষের স্ত্রী। এই মানুষটা আসলে আপনাদের মাঝখানে কি ভূমিকায় থাকতেন? আমার বাবাকে খুশি রাখা আমার মায়ের জন্য খুব ডিফিকাল্ট ছিল আর কি, কারণ বললাম না, খুব প্রখর ব্যক্তিত্ব, এবং কিছুতে কোনো বিচ্যুতি দেখলে ওনার রাগ হতো, এবং রাগ হলে সেই রাগ ভাঙতে অনেক সময় লাগতো।
রাগ হলে আমার বাবা খাওয়া বন্ধ করে দিতেন। তো তখন সাধাসাধি শুরু হতো। আমার আম্মা সাধলেও খাবেন না, সেখানে আমাকে একটা অগ্রণী ভূমিকা নিতে হতো। আমার অন্য ভাই বোনেরা সব পালাতো। আমাকে সম্ভবত আব্বা একটু অন্যরকম ভালোবাসতেন ওই গানটার জন্যই। তো যখন আমি তাকে হাতে পায়ে ধরে বলতাম যে তুমি খেতে আসো, এখন না খেলে শরীর খারাপ হবে, এটা সেটা, তো এক পর্যায়ে উনি হার স্বীকার করে উঠে এসে খেতেন। খেলেই তার মেজাজ ঠিক হয়ে যেত। হ্যাঁ ভাইয়া, এখন আপনার বাবা আধুনিক গান লিখতেন, চলচ্চিত্রের গান লিখতেন, কিন্তু আপনার যাওয়ার কথা ছিল সেদিকেই, বা সাধারণত এমনই হয় আমরা দেখি, কিন্তু আপনার ধারাটা ভিন্ন হয়ে গেল কখন থেকে? গান লেখা, সুর করা, গাওয়া এগুলো হচ্ছে আলাদা ধরনের প্রতিভা, সবই সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। তা আমার বাবার যে লিরিক, এটা আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশে ওনার যে উপমা চিত্রকল্পের ব্যবহার, ওনার যে গীতলতা, যে গীতি কবিতা, এটা সঙ্গে তুলনীয়। মানে অনেকেই ভালো লিখেছেন, কিন্তু আবহেনা মোস্তফা কামালের জায়গাটা একদম আলাদা। তো আমি কিছু গান লিখেছি, কিন্তু ওই দুঃসাহস করা উচিত না ওনার সন্তান হিসেবে আমার গান লেখা, তো ওইদিকে যাই নাই। আমি এখন কিন্তু সুর করি, এবং সুর করার কোনো পদ্ধতিগত তালিম নেই, এটা এক ধরনের বোধ থেকে আসে। তো সেটা আমি একটা ভালো লিরিক পেলে দেখি যে আমার ভেতর থেকে সুর আসে। কিন্তু আমি একটু রেট্রো ধাঁচের কাজ করি, কারণ আমি এখনকার যে সুরের প্যাটার্ন, এটার সঙ্গে আমার মনকে মেলাতে পারিনি। আমার একটু মেলোডি, একটু গভীর, একটু পুরনো স্টাইল ভালো লাগে। এবং আমি মনে করি যে যে কোনো ভালো জিনিস, যদি একটা জিনিস খুব কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে সেটার কোনো সময় থাকে না, সেটা সবসময় ভালো লাগানো যেতে পারে। কিন্তু আমরা তো একটা ক্রিয়েটিভ কাজ করি প্রথমত নিজের আনন্দের জন্য, তারপরে আনন্দটা শেয়ার করি আর কি, যাতে অন্য মানুষও সেখান থেকে আনন্দ নিতে পারে। কিন্তু এখন আনন্দ নেয়ার ধারাটার মধ্যে অনেক পরিবর্তন এসছে। মানুষ একটু অস্থির হয়ে গেছে, মানুষের সময় কমে গেছে, অনেক বেশি এন্টারটেইনমেন্টের ব্যবস্থা মানুষের হাতে। শুধু এক মোবাইল ফোনই মানুষের 12টা বাজিয়ে দিয়েছে। তো একটা গান, একটা মেলোডিয়াস গান ভালো লাগতে হলে কয়েকবার শুনতে হয়। তখন ওই গানের যে চিত্রকল্পটা, ওটার উপমার যে ব্যবহারটা, ওটার অনুপ্রাসের ব্যবহার, বা ওটার যে বিউটি, ওইটা ভেতরটাকে গ্রাস করে আস্তে আস্তে। কিন্তু এখন আমাদের সময় এত কম। এখন আপনি দেখবেন যে শর্টস রিলসে কয়েক সেকেন্ডের মধ্যে একটা গান শেষ করে দেওয়া হচ্ছে। এবং আমরা ফেসবুক বা ইউটিউবে একটা জিনিস জানি যে গানের এভারেজ ভিউ হচ্ছে 6 সেকেন্ড। তো সেখানে তো ভালো লাগানো খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরেও আমি সুর করার চেষ্টা করি এই জন্য যে আমার মনে হয় যে কেউ যদি কষ্ট করে 6 সেকেন্ডের জায়গায় 16 সেকেন্ড শোনে, তাহলে তার আরেকটু শুনতে ইচ্ছে করবে আর কি। খুব কমন একটা বিষয়, হয়তো গান করলেন, গান গাইতে থাকলেন, অনুপ্রেরণা দিতে থাকলেন আপনার পরিবারের মানুষজন, কিন্তু একটা সময় গিয়ে আপনি আর পরিবারে থাকলেন না, বা কোনো শিল্পী যারা বড় হন তারা আর পরিবারে থাকেন না, তারা সবার জন্য গানটা করেন, আর সেটা রেকর্ডিংয়ের মাধ্যমে বা রেকর্ড করার মধ্য দিয়ে। প্রথম যেদিন গান রেকর্ড করলেন সেদিনের কথাটা একটু শুনবো। আমি চিটাগংয়ে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। তারপরে ইন্টারমিডিয়েট ওখান থেকে শেষ করে তারপর ঢাকায় আব্বা চলে আসলেন, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়েছি। কিন্তু চিটাগংয়ে থাকা অবস্থায় আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আগে ওখানে চট্টগ্রাম বেতারে একটা তরুণ শিল্পীদের অনুষ্ঠান হতো নবকল্লোল নামে। তো সেখানে আমি প্রথম নজরুলের একটি গান করেছিলাম, গুলবাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গাজল। তো এই গানটা যেদিন প্রচার হয়, আমার আব্বা ঢাকায় ছিলেন। ঢাকা থেকে তখন চিটাং রেডিও ধরা যেত না, এখন সম্ভবত আরোই ধরা যায় না, কারণ রেডিও তো মানুষ এখন খুব কম শোনে। তো উনি তখন মোবারক হোসেন খান সাহেব আব্বার বন্ধু ছিলেন, উনি তখন ট্রান্সক্রিপশন সার্ভিসের ডিজি। ডিজি মানে তখন ওটাকে বোধহয় বলা হতো আরডি, রিজিওনাল ডিরেক্টর আর কি। তা আব্বা তাকে যে বললেন যে আমি আমার ছেলের গান শুনতে চাই। তো উনি কীভাবে জানি ট্রান্সমিটার এটা ব্যবস্থা করলেন। তো ওখানে আব্বা বসে শুনলেন, উনিও শুনলেন, এবং শুনে উনি বললেন যে আপনার ছেলেকে আর ঢাকা বেতারে অডিশন দিতে হবে না, ওর এই গান শুনেছি, ওকে আমি এনলিস্টেড করে নিলাম। তো আমার এনলিস্টমেন্টটা রেডিওতে এইভাবে হয়েছিল। আর রেকর্ডিংয়ের সময় যেটা প্রথম মাইক্রোফোন ফেস করছি,
মিউজিশিয়ানরা বাজাচ্ছে, সেটা একটা খুব আকর্ষণীয় অভিজ্ঞতা ছিল। কিন্তু এইটাতে আমি খুব যে মানে ইয়ে হয়েছিলাম, মানে থ্রিলড হয়েছিলাম তা নয়। তার কারণ হচ্ছে যে আমি যখন ছোট, আমার আব্বা যখন পিএইচডি করতে ইংল্যান্ডে ছিলেন, আমাকে 6 বছরের রেখে আমার মাও চলে গেলেন লন্ডনে আমার ছোট 2 ভাই বোনকে নিয়ে। তখন আমি আমার চাচার বাসায় ছিলাম এই আব্বার অ্যাবসেন্সে 1.5 বছর। তো চাচা চাচি তখন নববিবাহিত এবং তারা দুজনই রেডিওতে চাকরি করতেন। তো আমাকে প্রায়ই রাজশাহী বেতারে নিয়ে যেতেন। তো রাজশাহী বেতার তখন নতুন বিল্ডিং, সেন্ট্রাল এয়ার কন্ডিশন কি আগে তো জানতামই না। ওখানে ঢুকতাম এবং ওইখানে আবু হেনা মোস্তফা কামালের ছেলে, আবুল হায়াত মোহাম্মদ কামালের ভাতিজা হিসাবে একটা আলাদা শিশু, দেখতে দেখতে বোধহয় ভালোই ছিলাম তো অবশ্যই একটা আলাদা আদর পেতাম। এবং ওইখানে ওই রেডিওর যে এনভায়রনমেন্টটা, সেই ইনস্ট্রুমেন্টস, কোথাও মিউজিক হচ্ছে, কোথাও গান করছে, কোথাও রিহার্সাল হচ্ছে, ওটা আমার কাছে একটা স্বপ্নের জায়গার মতন ছিল। ইনফ্যাক্ট ওই জায়গাটাও আমার মননকে খুব প্রভাবিত করেছিল সঙ্গীতে আসতে। আর কিছুটা তো ন্যাক ছিল, ভেতরে ছিল। তো যখন ওই চিটাং বেতারে আমি আমার প্রথম রেকর্ডিং করলাম, মানে বড়দের আসরের জন্য, তখন অত আমি মানে ইয়ে হয়নি, অতটা থ্রিল্ড হয়নি। কিন্তু আমার কিন্তু রেকর্ডিংয়ের অভিজ্ঞতা রাজশাহী রেডিওতেও আগে হয়ে গেছে, কারণ ওখানে আমি শিশুদের আসরে গান করতাম, নাটকও করতাম। আমার অভিনয় করার অভিজ্ঞতা আছে ভালোই। সে রাজশাহী ইউনিভার্সিটিতে সূর্য শিশু সংগঠনে আমি রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে কেন্দ্রীয় চরিত্র, অমলের চরিত্রে অভিনয় করেছিলাম। তারপরে ওখানে বিভিন্ন হলের সাংস্কৃতিক উৎসবে ওদের যখন শিশু শিল্পীর দরকার হতো, আমাকে তারা একটু কেক বিস্কিট খাওয়ানোর লোভ দেখে নিয়ে যে অভিনয় করাতো, সেটাও হয়েছে। ভাইয়া, আপনার ছাত্র জীবন সম্পর্কে আলাদা করে প্রশ্ন করা হয়নি, তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনটা সম্পর্কে একটু জানবো। মাঝখান দিয়ে হয়তো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এই জীবনটা সম্পর্কে একটু জানবো, কেমন ছিল, বা আপনার সঙ্গীত জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনের উপর কতটা প্রভাব ফেলেছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে 5টা বিষয় পরীক্ষা দিয়ে 5টাতেই কোয়ালিফাই করেছিলাম, বাহ। এবং সবগুলোতেই আমার উপরের দিকে অবস্থান ছিল। তো আমি ইংরেজিতে ভর্তি হতে চেয়েছিলাম, আমার আব্বার খুব উৎসাহ ছিল যে আমি ইংলিশ পড়ি। তো আমি যখন ফর্ম জমা দিচ্ছিলাম, তখন সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব চেয়ারম্যান, উনি আমার ফর্ম দেখে বললেন যে তুমি আবু হেনার ছেলে? আমি বললাম জি। তখন বললেন যে আবু হেনা যে রেজাল্ট নিয়ে বাংলা পড়েছিল, তুমি কি আসলে ইংরেজি পড়বে? তখন আমি বললাম যে ফর্মটা আমাকে ফেরত দেন। তো ফর্ম নিয়ে আমি বাসায় যাই, আমার আব্বাকে বললাম যে আমি ইংরেজি পড়বো না, আমি সোশ্যোলজি পড়বো। তো আব্বা একটু ক্ষুণ্ণ হলেন, কিন্তু উনি আমাদের স্বাধীন ইচ্ছায় কখনো হস্তক্ষেপ করেন না। উনি বললেন যে কেন তুমি সোশ্যোলজি পড়তে চাও? আমি বললাম যে এটাতে আমার সময় কম দিতে হবে, আমার গানের সময় আমি বেশি পাবো। তো এই পেলাম। তারপরে হচ্ছে ডাকসুর কম্পিটিশনে আমি অংশ নিয়ে প্রথমবার, আমি ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায় মানে ডাকসুর কম্পিটিশনে যে আমি মান্নাদের গাওয়া এক গান, তো ওইটা গেয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম, আব্দুল আহাদ সাহেব বিচারক। হ্যাঁ, তো তখন উৎসাহ আরও প্রবল হলো। এবং যখন ছায়ানটে গান শিখি, আর টিএসসি ডিরেক্টর ছিলেন জামান সাহেব, উনি খুব গান পাগল মানুষ ছিলেন। এবং টিএসসির দোতলায় একটা ঘরে একটা সেন্ট্রাল সিস্টেম ছিল, যেখানে মাইক্রোফোনে গান করলে ওটা সুইমিং পুল, তারপরে ওই রেস্টুরেন্ট এবং অডিটোরিয়ামে গান চলে যেত। তো উনি আমার হাতে সেগুলো ধরিয়ে দিলেন, এবং আমার কাজ ছিল ইউনিভার্সিটিতে ক্লাস না করে প্রতিদিন ওখানে যেয়ে বসে একটার পর একটা গান করা। আমি মানে কত যে গান ওখানে বসে করেছি, এবং আমার বিরাট একটা ভক্তকুল জুটে গেল ওখানে। তার মধ্যে রমণী সংখ্যা বেশি, তো এইটা নিয়ে অনেক জেলাসিরও মুখে পড়েছি। তো বিশ্ববিদ্যালয় জীবন খুব আনন্দে কেটেছে, কিন্তু পড়াশোনায় ফাঁকিবাজিও করেছি প্রচুর। এই কারণে ভাইয়া, আমরা আপনার কথাই শুনছিলাম, আরও শুনবো, তবে মাঝখানে আরেকটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোকর প্রকাশনা, তারা একটা কাজ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেসব অঞ্চলের ছেলেমেয়েরা ঢাকায় আসতে পারে না খুব সহজে, কিংবা পাঠ্য বইয়ের বাইরের বইয়ের কাছে যেতে পারে না, তাদের হাতে পাঠ্য বইয়ের বাইরের বইগুলি তুলে দেওয়ার জন্য তারা স্কুলে স্কুলে বই মেলা করেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ
তার কারণ হচ্ছে যে বই পড়া যে কি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বলে বোঝানো যাবে না। আমি তো ছোটবেলা থেকে বই পড়ি। তখন অবশ্য বই পড়ার একটা অন্যতম প্রধান কারণ ছিল যে অনেক এন্টারটেইনমেন্টের ব্যবস্থা ছিল না, আমাদের ঘরে টিভি ছিল না, ইনফ্যাক্ট রেডিও ছিল না। এবং আমার মনে পড়ে যে আমি ক্লাস 5-এ, মানে মুক্তিযুদ্ধ চলাকালীন আমি হচ্ছে ক্লাস 5-এর ছাত্র, আর মুক্তিযুদ্ধের পরে আমি 6-এ উঠলাম। তো 6-এ উঠে প্রথম আমার হাতে আসলো মাসুদ রানার স্বর্ণমৃগ বইটা, 3 নম্বর বই। এবং এই বই আমি বাসার থেকে 2 টাকা 4 আনা চুরি করে কিনেছিলাম। কেন কিনেছিলাম আমি জানি না, বোধহয় আমার বন্ধুদের ইন্সপিরেশনে কিনেছিলাম, কারণ ওই বয়সে বন্ধুরা সব দুষ্ট বুদ্ধি দিতে এগিয়ে আসে আর কি। তো ওই বইয়ের উপরে একটা স্টিকার ছিল যে এই বইটি অশ্লীলতার দায়ে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল, বাংলাদেশ স্বাধীন হয় আবার পুনঃমুদ্রিত হলো। তো বই পড়ে, আমি তো তখন ছোট, বুঝলাম যে এটা মানে আউট অফ দ্য লাইন কিছু বিষয় আছে, আমি অত বুঝিও নাই যে অশ্লীলতাটা কি। কিন্তু এইটা বুঝলাম যে এই বই যদি আমার বাবার হাতে পড়ে তাহলে আমার কপালে উত্তম মধ্যম আছে আর কি। তো ওই বই পড়ে, ওটা তো কোথাও লুকাতে হবে, তো আমাদের একটা বড় খাট ছিল, ওইটা ঠিক মাঝখানে, যে কোনা টোনায় রাখলে তো উঁচু হয়ে থাকবে, তো মাঝামাঝি জায়গায় তোষকের নিচে ওটা রাখলাম। তো আমার বাবার কিছু কিছু সময় উনি আমাদের সঙ্গে একটু আড্ডাবাজি করতে আসতেন, সাধারণত দুপুরে খাওয়ার পরে এসে বিছানার উপর একটা গড়ান দিতেন আর কি। তো এসে দিন দিয়েছেন গড়ান দিয়ে বলে, এখানে পিঠের নিচে কি লাগলো রে? তো আমি তো একটু ভয় পেয়ে গেলাম, একটু মানে ভালোই ভয়। আমি বললাম যে তুমি গড়িয়েছো তো, তো তোষকটা এখানে উঁচু হয়ে গেছে একটু। বলে না না, এখানে কিছু একটা আছে। তাই আমি বললাম যে না, কিছু নাই, ওই গড়ানোর ফলে একটু উঁচু হয়ে গেছে। বলে না আছে, দেখি, বলে তোষক তুলে দেখে ওই বই। তো বই নিয়ে কিছু না বলে ঘরে চলে গেল। তা আমি তো পিঠে কুলা বেঁধে রেডি হচ্ছি আর কি। তো আমার বাবা খুব দ্রুত পড়তেন আর কি। তো উনি 1-1.5 ঘন্টার মধ্যে ওই বই শেষ করে এসে বললেন যে এটা কে এনেছে বাসায়? তো মিছে কথা বলার তো কোনো রাস্তা নাই। তাই বললাম আমি। বলে তুমি কবে থেকে পড়ছো এগুলো? তাই বললাম এই শুরু করেছি মাত্র। তখন বললো যে আরও কি আছে? তো আমি তো আকাশের চাঁদ হাতে পেলাম। তো আমি জানতাম যে আমার এক সিনিয়র বন্ধু, মানে মাসুদ রানা পড়ে, যদিও মাসুদ রানার এটাই তখন 3য় বই। প্রথম বইটা ছিল ধ্বংস পাহাড়, দ্বিতীয়টা ভরতনাট্যম। এই 2টা বই এনে দিলাম, কিন্তু এরপরে আমি আমার আব্বাকে বই সাপ্লাই দেওয়া শুরু করলাম, প্রধানত ইংরেজি। জেমস হ্যাডলি চেজ, তারপরে আয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ড সিরিজ তাকে দেওয়া শুরু করলাম। মানে যত থ্রিলার সিরিজ পাওয়া যেত ইংরেজি, এগুলো কালেক্ট করে করে দেওয়া শুরু করলাম। তো ওই আব্বা বইয়ের জন্য পরে আমি আব্বাকে ওয়েস্টার্ন বইও একসময় সাপ্লাই করেছি। তো সেটা তার পছন্দ ছিল। পরে তো ইনফ্যাক্ট আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, যে আমি যখন ক্লাস 9-এ, তখন আব্বা সিডনি শেলডনের একটা বই আমাকে দিয়ে বললো এটা পড়ো, রাইজ অফ দ্য এঞ্জেল। তো আমি তার আগে কোনো ইংরেজি বই পড়ি নাই। তো ভাবলাম যে আমি কি পড়তে পারবো, আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। তো পড়তে গিয়ে দেখি কি, যে ভাষা সহজ, প্রথম দিকে একটু কষ্ট হচ্ছে পড়তে, কিন্তু একটু যদি আমি পড়তে থাকি তাহলে ওই সিকোয়েন্সটা বুঝে গেলে পরে অনেক না বোঝা শব্দ আমি বোঝা শুরু করলাম। তো সিডনি শেলডন কিন্তু ইংরেজি শেখার জন্য খুব সুন্দর ভাষার বই আর কি। তো সেই বই পড়ে আমি থ্রিল্ড হয়ে গেলাম, অসাধারণ সেই গল্প। এই বইটা আমি 19 বার পড়েছি, কিন্তু বইয়ের মধ্যে খুব রগে কিছু সিন ছিল। তা আমি আমার আব্বাকে বললাম যে এই বইটা তুমি আমাকে পড়তে বললে, এটা তো অনেক খারাপ। তখন আব্বা বলল যে বই পড়ে কেউ খারাপ হয় না, ইটস ওয়ান লার্নিং। আর বই পড়া নিয়ে আরেকটা মজার ঘটনা বলি, আমাকে এইরকম বই পড়ার নেশায় পেয়ে বসলো এই ক্লাস 6-ই বোধহয় আমি তখন, হ্যাঁ। তা আমি স্কুলে যাওয়ার নাম করে পিঠের মধ্যে, ব্যাগের মধ্যে সব গল্পের বই নিয়ে আমি বেরিয়ে যেতাম। রাজশাহী ইউনিভার্সিটি স্কুলের তখন আমি ছাত্র, এবং ওই ওয়াজিউল্লাহর দোকানের পিছনে একটা গাছ ছিল, ওই গাছে হেলান দিয়ে আমি বই পড়তাম টিফিন পিরিয়ড পর্যন্ত। টিফিনে যে আমি স্কুলে যে খেলতাম, খেলে আবার টিফিন শেষ হলে আবার এসে আমি বই পড়তাম। ছুটি হতো, আমার ভাই বোনদের সঙ্গে আমি একসঙ্গে সুবোধ বালকের মতো বাসায় ফিরতাম। এরকম মাসখানেক চালিয়েছি। তো আমার হেড স্যার আমার মাকে ডেকে একদিন বললেন যে আপনার ছেলে স্কুলে আসে না কেন? তা আমার মা তো আকাশ থেকে পড়েছে যে স্কুলে যায় না মানে? রোজই তো বের হয়। হ্যাঁ, প্রত্যেকদিন সে সকালবেলা বেরোচ্ছে নাস্তা করে বই টই নিয়ে। তারপরের দিন আমি আবার আমরা কিচ্ছু বলেননি আমাকে, আমি বই পড়ছি, হঠাৎ পিছন থেকে কানে টান, এরকম উনি এসে আমাকে ফলো করে এসছেন, কানে টান দিয়ে উঠে। তারপরে তো বাসায় নিয়ে বেধরক মারধর হলো।
কিন্তু আমার বই পড়ার নেশা ছুটাতে পারিনি, কারণ আমাদের বাসায় তখন মানে সে ওই বয়সে বঙ্কিমচন্দ্র পড়ছি, আবার এদিকে মাসুদ রানা পড়ছি, কুয়াশা পড়ছি, কাজী আনোয়ার হোসেনের কুয়াশা তখন খুব বিখ্যাত সিরিজ, আবার ওদিকে দস্যু বনহুর পড়ছি, দস্যু বাহারাম পড়ছি, এই সব একসঙ্গে। ভাইয়া, এই পড়া, তারপর গান ইত্যাদি বিষয়ে কথা হলো, তারপর তো একটা সময় আমাদের থাকে সংসারে প্রবেশ করতে হয়। সংসারে অনেক আগে প্রবেশ করেছেন, কিন্তু আলোচনায় আমরা একটু প্রবেশ করতে চাই এখন। আপনার স্ত্রী মুনমুন আহমেদ আমাদের খুব প্রিয় মানুষ, তিনি নৃত্যশিল্পী, তিনি অভিনয় শিল্পী। তার সঙ্গে পরিচয়ের শুরুটা হয়তো বিভিন্ন জায়গায় বলা হয়েছে, তবু আমাদের দর্শকের জন্য ছোট করে যদি একটু আমার বলেন। মুনমুনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল, প্রথম সাফ ফেস্টিভ্যাল হয়েছিল ঢাকায়। তো প্রথম সাফ ফেস্টিভ্যালে মুনমুন নাচে ছিল আর কি। মোস্তফা মনোয়ার নির্দেশক ছিলেন, যিনি সদ্য প্রয়াত হয়েছেন আমাদের ছেড়ে। আর আমি গানের দলের সঙ্গে ছিলাম, কোরাস শিল্পী হিসেবে ছিলাম। তখন ওখানে সৈয়দ আব্দুল হাদি, সামিনা চৌধুরী তখন খুব ইয়াং, কিন্তু তখনই সে স্টারডমে পৌঁছেছে। তো ওখানে আমার তখন অনার্স ফাইনাল পরীক্ষা চলছিল, যে কারণে আমি রিহার্সালগুলো ঠিক মতন অ্যাটেন্ড করতে পারতাম না। তো ওখানে মুনমুন, ও আবার গানও গাইতো। তো আমাকে দেখে বোধহয় আমাকে একটু খাতির করেছে, যে আমি তখন শিল্পকলা একাডেমির ডিজি আবু হেনা মোস্তফা কামালের ছেলে। ও আমাকে ওই একটু সুর টুরগুলো একটু গেয়ে দেখিয়েছে, ওখানেই পরিচয়। তারপরে দিল্লিতে আমি যখন গেলাম গান শিখতে, আমি যাওয়ার পরের বছর ওরা নাচ শিখতে গেল আর কি। তো আমি শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্রে গান শিখেছি আমার কারণেই ওদের ওখানে যাওয়া, কারণ ওখানে আমি শান্তিনিকেতনের স্টুডেন্ট ছিলাম। আমি শান্তিনিকেতন থেকে ট্রান্সফার নিয়ে গেছিলাম ভারতীয় কলা কেন্দ্রে, পণ্ডিত অমরনাথের কাছে আমি খেয়াল শিখতে গেছিলাম। তো ওইখানেই পরে একটা 8 জনের একটা দলকে পাঠিয়ে দেওয়া হয়, মুনমুন তাদের মধ্যে ছিল। তারপরে ওখান থেকে সে কত্থক কেন্দ্রে পণ্ডিত বিরজু মহারাজের কাছে চলে যায়। তো ওখানে আমার সঙ্গে তার বন্ধুত্ব, তারপরে প্রেম, তারপরে সংসার, তারপরে এখন ঝগড়াঝাটি। ভাইয়া, এই ঝগড়াঝাটি চলুক, আপনার সংসার, আপনার গান, তাঁর যে নৃত্য কিংবা অভিনয় ইত্যাদিও চলুক। আমরা আরও একদিন কথা বলবো, লম্বা সময় নিয়ে কথা বলবো। আজকের মতো শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে এবং গাজী টিভিকেও ধন্যবাদ। আর যারা অনুষ্ঠান দেখছেন, আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, শুধু ছোট বাচ্চা নয়, বড় বাচ্চাদেরও আসলে বই পড়া উচিত। আমরা বই পড়ার অভ্যাস থেকে সরে গেছি, এবং আলো ঘরের যে এই উদ্যোগটা, এটা আসলে এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বই আমাদের মনকে উন্মুক্ত করে, আমাদেরকে ক্রিয়েটিভ করে, আমাদেরকে বড় মানুষ হতে এবং সৃষ্টিশীল হতে সাহায্য করে। বই পড়ুন, ভালো থাকুন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় মানুষ সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফার সঙ্গে। জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।